কি হয়েছে? আমার পিছন পিছন ঘুরছো কেন? একবার বললাম তো রুম থেকে বের হতে। আমি মন খারাপ করলে বললাম আমাকে দিন, আমি ব্যান্ডেজ করে দিচ্ছি। কোনো প্রয়োজন নেই, আমারটা আমি করে নিতে পারবো, তুমি তোমার কাজ করো। এত রাগ করছেন কেন? বিশ্বাস করুন, আমি আপনাকে অনেক আগে মাফ করে দিয়েছিলাম, ফিরেও আসতাম, বাট মা বলল যে আরেকটু ঘোরাতে। আমি প্রথমে রাজি ছিলাম না, কিন্তু পরবর্তীতে আপনার কাজকর্ম দেখে কেন জানি আপনাকে জ্বালানোর লোভ সামলাতে পারলাম না। তাই আমার শুধু একটু মজাই করছিলাম, আর কিছু না। শান আমার দিকে ক্ষিপ্ত দৃষ্টিতে তাকিয়ে তেড়ে আসলো আমার দিকে। আমার বাম হাতের বাহুর ওনার ডান হাতের দিকে শক্ত করে ধরে বলেন, অনেক মজা লেগেছে না? এটা মাথায় থাকে না তোমার? মজা অনেক কষ্টের কারণও হতে পারে। আমি এই গিট্টি ফিলিংসের জন্য ঘুমাতে পারছিলাম না যে আজকে আমার জন্য তুমি এতটা কষ্ট পেয়েছো, আর তুমি আমার কষ্টটাকে নিয়ে মজা করেছিলে। যাও, তুমি তোমার মজা নিয়ে থাকো, আমার সাথে কথা বলেও দরকার নেই, যাও। কথাটা বলে উনি আমাকে ধাক্কা দিয়ে হাতটা ছেড়ে দিল। ওনার ধাক্কার কারণে আমি 2 পা পিছিয়ে গেলাম। আমার চোখের জল ছলছল করছিল। শান আমার কাছ থেকে সরে গিয়ে সোফায় বসলো। তারপর ফার্স্ট এজ বক্স থেকে নিজেই নিজের হাত তুলো দিয়ে পরিষ্কার করছে। নিচের দিকে তাকিয়ে আমার সাথে একটা কথাও বলছে না। আমি ওনার পাশে বসে এইবার ওনার হাত ধরে বললাম, দেখিয়ে দিন আমাকে, কেন করছেন এমন? সরি বলছি তো। উনি আমার দিকে থেকে হাত সরিয়ে আমার দিকে রাগী দৃষ্টিতে তাকালেন। আমিও সরি বলছিলাম, বাট তুমি মাফ করছিলে, তাহলে অন্য কার কাছ থেকে কীভাবে আশা করো? কথাটা বলেই শান আমার পাশ থেকে উঠে চলে গেল। আমার অনেক কান্না আসছিল। নিজে ঠোঁট চেপে আমি আমার কান্না আটকালাম। না হয় একটু মজাই করছিলাম, তাই বলে এত রাগ করতে হয়? ছান সাথে এক কোণে চুপচাপ দাঁড়িয়ে আছে, 2 হাত বুকে ভাঁজ করে দূর আকাশের দিকে। আকাশের বুকে এক ফালি চাঁদ দেখার ইচ্ছে, যেটা মাঝে মাঝে মেঘের আড়ালে লুকিয়ে যায়, আবার ধরা দিচ্ছে। একরকম লুকোচুরির খেলা। হঠাৎ শানের পাশে একটা গাছের ওপর নজর পড়ল। সেখানে 2টা পাখি বসে, কিন্তু কিছুটা দূরে দূরে। এই পাখিগুলো অনেক দিন যাবৎ এই গাছেই থাকে। মাঝে মাঝে ছাদে এলেই শান দেখত পাখিগুলোকে একটা রোমান্টিক মুডে, সব সময় একসাথে। বাট আজকে দেখে শান একটু অবাক হলো, কারণ পাখি দুটো অনেকটা দূরে। কিছুক্ষণ পর পাশের পাখিটা অন্য পাখির দিকে এগিয়ে গেল আর ডানা দিয়ে তাকে আলগে রাখতে চাইল, কিন্তু পাখিটা বারবার ওর ডানার নিচ থেকে বেরিয়ে যাচ্ছিল। শান খুব মনোযোগ সহকারে দেখছে ওদের, আর বেশি বুঝতে পারছে না এদের মধ্যেও হয়তো মান অভিমান চলছে। আমরা যাকে সব সময় যত্ন করে আমাদের বুকের মাঝে আলগে রাখতে চাই, তারাই সবসময় আমাদের আলগানোকে অস্বস্তি অনুভব করে দূরে সরে যায়, কখনো আমাদের বুঝতে পারে না। কথাটা ভাবতেই শানের ভিতর থেকে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। চারদিক থেকে কনকনে ঠান্ডা বাতাস গায়ে লাগছে। চট্টগ্রাম শহরে এবার বেশ ভালোই শীত পড়েছে। শানেরও প্রচুর শীত লাগছে। রুমে গিয়ে একটা চাদর নিয়ে আসলে হয়তো ভালো হতো তাহলে, কিন্তু না, এখন অভিমানটা শীত ছাপিয়ে গেছে, তাই যাবে না রুমে। সোহার সাথে এখন কোনো কথা বলতে চায় না শান। কি ব্যাপার বেটা, এত ঠান্ডার মধ্যে ছাদে দাঁড়িয়ে, তাও কোনো গরম কাপড় ছাড়া? কণ্ঠটা শুনে শান নিজের পাশে তাকালো, দেখলো শানের বাবা দাঁড়িয়ে। শান একবার দেখে ঘাড় ঘুরিয়ে নিয়ে বলল, এমনি ভালো লাগছিল না, তাই দাঁড়িয়ে আছি। তুমি এত ঠান্ডা মধ্যে কেন ছাদে এসেছো? যাও রুমে গিয়ে রেস্ট নাও। ইমতিয়াজ সাহেব কিছুটা ভাব নিয়ে বলল, কেন, তুমি কি আমাকে বুড়ো লোক মনে করো নাকি? তুমি যদি এই ঠান্ডার মধ্যে দাঁড়িয়ে থাকতে পারো, আমি পারবো না কেন? এখনও আমি আর তুমি যদি একসাথে হেঁটে যাই, সব মেয়েরা আমাকেই দেখবে। এখনও এতটা সুদর্শন আছি। বাবার কথা শুনে মনে খারাপ মাঝেও মুখে এক চিলতি হাসি ফুটল। তাই তাহলে তোমার জন্য তো এবার মেয়ে দেখা দরকার।
তোমাকে এবার বিয়ে দিয়ে দেই, কি বলো? ইমতিয়াজ সাহেব আঁতকে উঠে বলল, মাথা খারাপ, একজনের জ্বালায় সহ্য করতে পারি না, আবার আরেকটা। আমার মাথা যেই চুলগুলো দেখছো না, এটাও থাকবে না তাহলে। শান হেসে বলে, ও মা তোমাকে এত টর্চার করে, তাহলে ছেড়ে দাও মাকে। ওটা বলো না, ওটা আমি চাইলেও পারবো না। যে যেমন হোক তাকে আমি ভালোবাসি, হয়তো একটু রাগী, কিন্তু মনটা অনেক ভালো। মাঝে মাঝে রেগে থাকা আমার রাগ ভাঙায়। ফিরতে দেরি হলে অপেক্ষা করে রাতভর, কোনো ভুল দেখলেই সেটা শুধরে দেয়। সেই যাই করে তাতে কোথাও না কোথাও আমার জন্য ভালোই থাকে, সেটা অস্বীকার করার কোনো পথ নেই। তাই আমার জন্য সেই ভালো, তাকে ছাড়া আর অন্য কাউকে কল্পনা করা সম্ভব নয়। নিজের বাবাকে মাঝে মাঝে বুঝতে পারে না শান। মায়ের সামনে সব থেকে বেশি বদনাম বাবা করে, আর তার পিছনে সব থেকে প্রশংসা বাবা করে। কি অদ্ভুত সম্পর্ক! কথাগুলো শুনে শানের সামনে সোহার মুখটা ভেসে উঠল। আচ্ছা, ও আর সোহার সম্পর্ক কি এমনই? সোহা কি ওর রাগ ভাঙানোর চেষ্টা আর করবে, নাকি এইটুকুতে আটকে থাকবে? সোহা মনে কি আদৌ কোনো অনুভূতি আছে আমার জন্য, নাকি সব দেখানো? তখনই ইমতিয়াজ সাহেব আবার বলে ওঠে, সোহার সাথে অভিমান করছো? শান নিজে ভাবনা থেকে বেরিয়ে এলো। অন্যদিকে তাকিয়ে বলল, তোমার কফিটাকে বানিয়েছে মা? ইমতিয়াজ সাহেব কফির দিকে তাকিয়ে বলল, কথা এড়িয়ে যাচ্ছ। শান কিছু না বলে চুপ করে রইল। ইমতিয়াজ সাহেব আবার বলল, মেয়েটা একটু পাগলামি দেখতে পছন্দ করে, তাদের পিছনে নিজের প্রিয় মানুষটাকে ঘোরাতে পছন্দ করে, কারণ তারা দেখতে চায় তাদের জন্য তাদের প্রিয় মানুষটা কী করতে পারে। কখনো রাগ না হলে রাগ করার অভিমান করে, শুধু একটু ভালোবাসা, অ্যাটেনশন পাওয়ার জন্য। তারা দেখতে চায় তাদের জন্য তার ভালোবাসা মানুষটা কতটা পসেসিভ। এইটুকুতেই তাদের মুখে হাসি ফুটে ওঠে। একটা মেয়ে আমাদের জন্য কত কিছুই, তার বিনিময়ে আমরা তো তার জন্য একটুও করতে পারি। সোহাও তো তা ব্যতিক্রম নয়। তুমি যতটাই পাগলামি করছিলে, সেটা ওর মুখে হাসির কারণ ছিল, তাই সে আরও দেখতে চাইছিল তুমি তার জন্য আর কি করতে পারো। এটা তো ভুল নয়। কেন বুঝতে পারছো না? সোহা তোমাকে ভালোবাসে। বাবার কথা শুনে শান এখন ওনার দিকে তাকালো আর আনমনে বলে উঠল, ভালোবাসে? ইমতিয়াজ সাহেব হাসলেন। তা নয়তো কি, ভালো না বাসলে যদি এড়াতেই চাইতো, তাহলে থুরি না একটা সিম্পল বিষয় নিয়ে তোমাকে আগে পিছে ঘোরাতো। এইটুকু বুঝতে পারো না? শানের চোখে মুখে হাসির ঝলক ফুটে উঠল, কিন্তু বিশ্বাস হলো না। ইমতিয়াজ সাহেব বলল, কি রাগ পড়েছে তো? পড়লে এইবার গিয়ে মান অভিমান শেষ করো। বাবা অনেক ঠান্ডা লাগছে, আমি আসছি। শানের বাবা চলে গেল। শান আবার একইভাবে দাঁড়িয়ে রইল। এত কথা বলল, কিন্তু ওর মধ্যে তার কোনো প্রভাব পড়ল না বলেই মনে হলো না। শানের জন্য অনেকক্ষণ অপেক্ষা করছি, বাট আসার কোনো নামই নেই। অদ্ভুত এই রাতের বেলায় একটা গরম কাপড় না নিয়ে উনি চলে গেলেন ছাদে। আমিও যেতে চাইছিলাম, তখন দেখলাম বাবা যাচ্ছে, তাই আর যায়নি। না জানি বাবার সামনে আবার কি বলে বসে। কিছুক্ষণ পর দেখলাম বাবা আসছে, তাই আমি দরজার আড়ালে চলে গেলাম। ভাবলাম হয়তো বাবার সাথে শানও আসবে, কিন্তু বাবা নেমে চলে গেল, কিন্তু শান কোনো খবর নেই। আমি আর অপেক্ষা না করে দ্রুত পায়ে ছাদে চলে গেলাম। ছাদে গিয়ে দেখলাম উনি ছাদে দাঁড়িয়ে। শরীরে কি চামড়া না প্লাস্টিক, এত ঠান্ডার মধ্যে কেমনে দাঁড়িয়ে আছে কে জানে। আমি গিয়ে ওনার পিছন থেকে চাদরটা গায়ে নিয়ে দিলাম। দিতেই উনি আমার দিকে ফিরে তাকালেন, তাকিয়ে কর্কশ কণ্ঠে বলে উঠলেন, তুমি এখানে কেন এসেছো? কেন ছাদে আসা মানা বুঝি? না, মানা না, তবে আমার পিছনে কেন এসেছো? দেখতে পাওনি আমি আছি? এখন যাও, পরে এসো। আপনার পিছনে আসেনি তো, আমার চেয়েছে তাই আসছি। শান আমার দিকে রাগী চোখে তাকালো। আমি ঠোঁট টিপে খানিকটা হাসলাম। শান নিজের গা থেকে চাদরটা ফেলে দিয়ে অন জায়গায়
গিয়ে দাঁড়ালো। আমিও ওনার পিছনে গেলাম। আচ্ছা, আপনি আমার উপর রেগে আছেন, তাহলে রাগ আমার উপর দেখানো উচিত। নিজের শরীরকে কেন কষ্ট দিচ্ছেন? আমি একবারও বলিনি আমি তোমার উপর রেগে আছি। না বললেও আমি বুঝতে পারি। শান কোনো প্রতিক্রিয়া দিল না। আমি ওনার আরেকটু কাছে গিয়ে গেলাম। ওনার মুখটা আমার হাতে দিয়ে আমার দিকে ফেরালাম। উনি বিরক্ত হয়ে বলল, কেন বিরক্ত করছো আমাকে? রুমে যাও। আমি ওনার সামনে কান ধরে 2-3 বার উঠবস করলাম। শান আশ্চর্য হয়ে বলল, এসব কি করছো বাচ্চাদের মতো? তো কেন মাপ চাইছি? শান একটা দীর্ঘশ্বাস ফেলল, বলল, পাগলি। কথাটা বলে পাশে কেটে চলে গেল। ওনার পিছনে পিছনে আমিও গেলাম। উনি দূরত্ব সিঁড়ি দিয়ে নেমে যাচ্ছে। আমি ওনার পিছন থেকে ডেকে বললাম, শুনুন না। কিন্তু উনি আমার ডাক শুনল না। হঠাৎ দূরত্ব নামতে গিয়ে এক সিঁড়ি বাদ দিয়ে পরের সিঁড়িতে পা দিতেই আমি পিছলে পড়ে যেতে আহ করে চিৎকার করে দিলাম। কিন্তু হঠাৎ মনে হলো আমি পড়িনি, কারো শক্ত বলিষ্ঠ বাহু আমাকে ধরে নিয়েছে। কারণ আমার হাতের মুঠো তার শার্ট খামছে ধরে রেখেছি। আমি আস্তে আস্তে চোখ মেলে তাকাতেই শান রেগে বলে উঠল, চোখ নেই? সাথে দেখে চলতে পারো না? এখনই পড়ে হাত পা ভাঙতো। আমি হেসে বললাম, আপনি আছেন তো, সামলাতে কিছু হবে না। কথাটা বলেই শান আমাকে সোজা করে দাঁড় করিয়ে আবার নিজের মতো রুমে ঢুকে গেল। আচ্ছা, আমার এতে কেয়ার করেন, তারপরও কেন রাগ করে আছেন? এবার তো রাগ ঝেড়ে ফেলেন। শান আমার কথা কর্ণপাত না করে বিছানায় বসে বললেন, লিসেন, আমি এখন ঘুমাবো, একদম বিরক্ত করবে না। কথাটা বলে উনি লাইটটা অফ করে শুয়ে পড়লেন। আমার কান্না আসছিল অনেক। আমি আর উপায় না পেয়ে বিছানা এক পাশে বসে পড়লাম। সকালে শান ঘুম থেকে উঠতে আমি মুচকি একটা হাসি দিয়ে এগিয়ে গেলাম ওনার দিকে। আপনার কফি আমি নিজের হাতে বানিয়েছি। ঘুম থেকে উঠে সোহাই মিষ্টি হাসি দেখে মনটা খুশি হয়ে গেল শানের। কিন্তু হঠাৎ শান সোহার এই অবতার দেখে চমকে উঠল। আজ পর্যন্ত কখনো তো আনলো না, আজ হঠাৎ? ওটা রাগ ভাঙানোর জন্য। শান সোহার কথা না শুনে ভান করে ওপাশ কেটে চলে গেল। শান উঠে যেতেই আমি বললাম, কফিটা খেলেন না? শান গম্ভীর হয়ে বলল, খাবো না। কিন্তু আপনি তো সবসময় কফি খান। সবসময় খেলে এখন খাবো না? কেন? তোমাকে বলতে বাধ্য নই। তাহলে এটা কি করব এখন? ডাস্টবিনে ফেলে দেই তাহলে হয়। কথাটা বলে উনি চলে গেলেন। আমার বুক ফেটে কান্না আসছিল। এত কষ্ট করে বানালাম আর উনি? আমি চোখে পানিটা মুছে মনে মনে বললাম, ওকে, ব্যাপার না, আমার নামও সোহা। আপনার রাগ কেমনে না ভাঙে সেটা আমি দেখব। উনি ওয়াশরুমে গেলে ফ্রেশ হতে। আজকে উনি হয়তো আমার সাথে ঝগড়া করতে গিয়ে জামা কাপড় নিতে ভুলে গেছেন। তাই সেই সুযোগে আমি ওনার জামা কাপড়, ওয়ালেট, ঘড়ি, মোবাইল সব কিছু বের করে বিছানায় সাজিয়ে রেখে রুম থেকে বেরিয়ে গেলাম। শান নিজের প্রতি নিজে প্রচণ্ড বিরক্ত হলো। কথায় কথায় জামা কাপড়ে আনতে ভুলে গেছে। এখন বের হতে হবে কেমনে? যদিও তাওয়ালা পরে বের হওয়া যায়, কিন্তু পরে ওই মেয়েটা আবার চিৎকার চেঁচামেচি না শুরু করে। শান আগে পিছে না ভেবে ভাবলো এইবার দেখে নেওয়া যাক রুমে আছে কিনা। ভেবেই একটা উঁকি মেরে দেখতে স্বস্তির নিঃশ্বাস নিল। শান বেরিয়ে এলো, কিন্তু বিছানার কাছে এসে অবাক হয়ে গেল। বিছানার উপর পর সব প্রয়োজনীয় জিনিস সুন্দর করে সাজিয়ে রাখা। বুঝতে অসুবিধা হলো না সোহার কাজ। শানের মুখে একচিলতে হাসি ফুটল। রাগ করলেও এত সুবিধা পাওয়া যায় জানা ছিল না তো। কিন্তু শান একটু ইগো দেখিয়ে জামা কাপড়গুলো না পরে নিজের পছন্দ মতো একটি পরে নিল। কিছুক্ষণ পর রুমে এসে শানকে দেখে প্রচণ্ড রাগ হলো। এটা কি হলো আপনার জন্য? আমি যে জামা কাপড়গুলো বের করলাম পরলেন না কেন? আমার ভালো লাগেনি তাই। ভালো লাগেনি মানে আপু? এখন এটা চেঞ্জ করো, এটা পরবে। আমি এবার বলছি মানে পরবে না, তখন পরব। একদম বিরক্ত করবে না। কথাটা বলে উনি ওনার প্রয়োজনীয় জিনিস গুছিয়ে চলে গেলেন। আমি ওখানে স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে রইলাম। শান যাওয়ার পর থেকে আমি গালে হাত দিয়ে বসে আছি। মনটা একদম ভালো লাগছে না। সারাদিন এমন আগোছালোভাবে কেটেছে। কিভাবে যে ওনার রাগ কমাবে আল্লাহ জানে।
তখনই আমার মাথায় একটা আইডিয়া এলো, আচ্ছা শানের কোনো পছন্দের ডিশ বানাই। যেই ভাবা সেই কাজ। আমি রান্নাঘরে গিয়ে শানের পছন্দের খাবার পায়েস বানাবো ঠিক করলাম। একটু মিষ্টি মুখ করিয়ে না হয় রাগটা ভাঙাই, কিন্তু কিভাবে রান্না করব কোনো আইডিয়া নেই, কারণ আম্মুর বিয়ের আগে কখনো রান্নাঘরে আসতে দেয়নি, আর বিয়ের পর শাশুড়ি মাও দেয়নি। তাই পড়লাম মহা ঝামেলা। ইউটিউবটা ওপেন করে পায়েস রান্নার রেসিপিটা দেখে নিলাম, আর ওই রকমভাবে রান্না করতে থাকলাম। যাক, অনেক কষ্টে রান্নাটা শেষ করলাম। এখন বাকি শানের আসা। সন্ধ্যা 6টায় শান বাসায় এলো। শানকে দেখে আমার মুখ হাসি ফুটলো। শান রুমে গিয়ে চেঞ্জ করে একটু বিছানায় গা এলিয়ে দিল। তখনই আমি হাসি মুখে পায়েসের বাটি নিয়ে রুমে ঢুকে গেলাম। পায়েসের বাটিটা সামনে রেখে শানকে বললাম, খেয়ে দেখুন তো এটা টেস্ট কেমন হয়েছে। শান চোখ মেলে আমাকে একবার দেখে বলল, খাবো না, নিয়ে যাও। আমি বায়না করে বললাম, প্লিজ একটু। শান এইবার রেগে বলল, একটা কথা কতবার বলতে হয় তোমাকে, বললাম তো খাবো না, নিয়ে যাও। ওনার কথা শুনে আমার এখন প্রচুর কান্না এলো। আমি কান্না করতে বললাম, কালকে থেকে আপনি এমন করছেন কেন? একটু মজা তো করছি, এমন কি? তাও ভুল হয়েছে তাই সরি বলছি, বাট তাও আপনি আমার কথাটা মানছেন না, এত অ্যাটিটিউড দেখাচ্ছেন কেন? আজকে প্রথম আমি আমার হাতে পুরি আপনার জন্য রান্না করেছি, আর আপনি একটু ছুঁয়ে দেখলেন না। আমার কথাটা শুনেই শান দ্রুত উঠে বসলো। হাত পুড়িয়েছ মানে? কোথায় দেখি? না, দেখাতে হবে না। দেখি কি করবেন? আমি তো আপনার শত্রু। শান রেগে বলল, একদম এক্সেস কথা বলবে না, হাতটা দেখি। বলে আমার হাতটা টেনে নিল। পায়েস রান্না করতে গিয়ে হালকা ভাবে হাতটা একটু লাল হয়ে গেল। শান বক্স থেকে ওষুধটা বের করে আমার হাতে একটু মলম লাগিয়ে দিল, আর আমাকে বকতে বকতে বলল, যে কাজ পারো না সেটা করতে যাও কেন? আর কখনো যেন তোমাকে আমি রান্নাঘরে যেতে না দেখি। আমি কান্না করতে করতে বললাম, যাব। যদি মাফ না করেন তাহলে আমি আপনার কথা শুনবো না। শান আমার চোখের পানি মুছে বলল, মাফ করলে খুশি? অনেক খুশি। শান হেসে বলল, ওকে যাও, মাফ করে দিলাম। তাহলে একটু আমার রান্না করা পায়েসটা খান। শান পায়েসটা 1 চামচ মুখে দিয়ে বসে রইল। আমি বললাম, কী হলো, ভালো হয়নি? ওয়াও, খুব ভালো হয়েছে। এই প্রথম বউয়ের হাতে রান্না খাওয়ার সৌভাগ্য হলো। আমি তো ভেবেছিলাম কখন হবেই না, কারণ আমার বউ তো কিছুই পারত না। বাট আগে যদি জানতাম রাগ করলে এত তাড়াতাড়ি রান্না খাওয়ার সৌভাগ্য হবে, তাহলে অনেক আগেই রাগ করতাম। তবে প্রবলেম নাই, এখন থেকে মাঝে মাঝে এমন রাগ করব। ওনার কথা শুনে আমি আঁতকে উঠলাম। না প্লিজ, আর রাগ করবেন না, আমি সামলাতে পারবো না। আপনার রাগ অনেক ভয়ঙ্কর। কথাটা বলেই শান খিলখিলে হেসে দিল। এতক্ষণ পর ওনাকে মন খুলে হাসতে দেখে আমি একটি স্বস্তির নিঃশ্বাস নিলাম। রকিং চেয়ারে বসে আছে ব্রায়ান। ওর কিছু ভালো লাগছে না। ওর কিছুতেই আজকে শানের কথা মনে মেনে নিতে পারছে না। সোহা কিছুতেই অন্য কারো হতে পারে। রায়ান সোহার ছবির দিকে তাকালো। নো সোহা, তুমি কিছুতেই অন্য কারো হতে পারো না। তুমি আমার ছিলে, আমারই থাকবে, সেটা যে কোনো মূল্যে।